This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি রাজা, আমি ঠোঁটকাটা। না, আজ শুরুতে বেশি কথা বলবো না, শুধু এইটুকু বলবো, বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। বিদ্যা আবরণে, শিক্ষা আচরণে। কিছু ছবি দেখাবো, কিছু কথা আপনাদের শোনাবো, বাকিটা আপনারাই বুঝে নেবেন। প্রথমেই দেখাবো সেই বীর পুরুষের ছবি, বলতে পারেন বীর পুঙ্গব। ছবিটা গতকালের। চাকরিহারা শিক্ষকেরা ডিআই অফিস সামনে বিক্ষোভ করছিলেন, সেই সময়ের ছবি। এই বীর পুরুষের নাম দেখতেই পাচ্ছেন, কসবা থানার এসআই রিটন দাস। শিক্ষককে লাথি মারছেন পরম সুখে, মনের সুখে। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, পাবেনই, চিন্তা করবেন না। কারো চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে, তাদের জীবনে ভালো রেজাল্ট করে এসছে। আপনাদের শোকে আমাদের হৃদয়ও পাথর হয়ে গেছে। আপনাদের শোকে আমরা মানবিক মানুষ, মনে রাখবেন। বলে যে সরকার মানবিক, আমরা তো বুঝতে পারছি না এই সরকার মানবিক না সরকার দানবিক। কিন্তু অন্যায় যখন কোনো করিনি, তাহলে মাথা চোখে চোখ রেখে আমরা কথা বলবো। আমরা এই আন্দোলন চাই না, আমরা চক ডাস্টার পেন ধরতে চাই, আমরা শিক্ষক। অমিত রঞ্জন ভূঁইয়া নামে এই শিক্ষককেই লাথি মেরেছেন ওই বীর পুরুষ পুলিশ। আমার উপরে যে লাথি পড়েছে, আমাদেরকে সরকার দুর্নীতির মাধ্যমে পেটে লাথি মারছিল এতদিন, এবার তার প্রশাসনকে কাজে লেগে এবার পেছনে লাথি মারার চেষ্টা করছে। অমিত রঞ্জন ভূঁইয়া যে আমাদের সঙ্গে সামনে সারিতে থেকে সহযোদ্ধার মতো কাজ করছে, আজ তার পেটে লাথি মারলো। এটা বলতে পারেন সে আজকে স্কুলে গিয়ে তার স্টুডেন্টদের সামনে কি বলবে? স্টুডেন্টরা যদি আঙুল তুলে স্যার আপনি লাথি খেয়েছেন, এর লজ্জা রাখবো কোথায়? এটা আমার জবাব চাই শিক্ষামন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে। ওনারা জবাব দিতে বাধ্য, কারণ ওনারা নিয়োগ করেছেন, চুরিটা ওনারা করেছেন। ওনার মন্ত্রী জেলে ছিলেন, আমাদের কিছু হয়নি। পুলিশ লাথি মারতে পারে, তার আগে পুলিশকে গলা টিপে ধরা হয়েছিল, দেওয়ালের গায়ে মাথা ঠেকিয়ে একদম গলা টিপে ধরা হয়েছিল। পুলিশের উপর তো অনেক আঘাত এসছে, তারপরে তারা শেষ পর্যন্ত না পেরে এগুলো করেছে, না হলে আটকাতে পারতেন। এখানে তো ডিআই অফিস দখল করে যদি আপনি ফাইলপত্র লোপাট করে মানে ছিঁড়ে ফিরে ফেলেন, কোনো ক্ষতি হয়ে যায়, তখন তো সুপ্রিম কোর্ট বলবে যে আপনারা ইচ্ছে করে সেটা করেছেন। আমাদের আন্দোলন করা আমাদের পেশা নয়, আন্দোলন করার পেশা হচ্ছে রাজনীতিবিদদের। আমার উপরে যে লাথি পড়েছে, আমাদেরকে সরকার দুর্নীতির মাধ্যমে পেটে লাথি মারছিল এতদিন, এবার তার প্রশাসনকে কাজে লেগে এবার পেছনে লাথি মারার চেষ্টা করছে। আশ্চর্য, দুই প্রবীণ এবং হেভিওয়েট মন্ত্রীও নির্বিকার চিত্তে শিক্ষককে লাথি মারার এই ঘটনাকে সমর্থন করলেন। শিক্ষককে লাথি, খোদ মুখ্যমন্ত্রী বলছেন তাদের মধ্যে গোল্ড মেডালিস্ট আছেন, অর্থাৎ যারা লাথি খেয়েছেন সেই শিক্ষকদের ব্যাচের মধ্যেই কেউ কেউ গোল্ড মেডালিস্ট। তারা জীবনে বরাবর ভালো রেজাল্ট করে এসেছেন, তারা সমাজ গড়ার কারিগর। তাদের লাথি মারছে পুলিশ, আর তাকে সমর্থন করছেন দুই প্রবীণ মন্ত্রী। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। মন্ত্রীমশাই, আপনাদের শোনালাম। কবিতাটার নাম লাথি। বেরিয়ে আয়, কসবা নিয়ে কবিতা লেখ শালা, ভদ্রলোক হলে লিখব, তার আগে তাহলে যাদবপুর হোক। যাদবপুরে হয়নি জ্বালা, কসবাতেই জ্বালা। যাদবপুর ভিয়েতনাম ও ফেসবুক সেন্ট হেলেনা, সেখানে অতি রব উঠেছে কসবা নিয়ে কবিতা লেখ শালা। যাদবপুরে কোমরে মারা লাথিটা তবে লাথি নয়, কি করে তবে কসবাতেই সেই লাথিটা লাথি হয়? কর্মসূচি ঠিক হয়েছে আরো আগুন জ্বালা। লাথিটা আমার ভালো লাগেনি। তো পুলিশকে এরকম ভাবে যদি মারে, ধস্তাধস্তি করে, কলার টেনে ধরে,
তা পুলিশ কি, সে জ্যোতিবাবুর কথাই বলতে চাচ্ছি, পুলিশ কি রসগোল্লা খাবে? পুলিশ শিক্ষকের উপর পা তুলেছে, খারাপ। যে পুলিশকে তার আগে নিরস্ত্র অবস্থায় মারা হয়েছে, তার রিয়াকশানে একটা খুব বিসদৃশ্য একটা বিচ্ছিন্ন মুহূর্ত দেখা গেছে, কিন্তু আগে পুলিশকে মারা হয়েছে। কিন্তু এখানে আমাদের কাউন্টার একটা প্রশ্ন আছে, কদিন আগে যাদবপুরে যখন অধ্যাপক এবং প্রাক্তন উপাচার্য আমাদের শিক্ষা ব্যবস্থায় ওম প্রকাশ মিশ্রকে এই রামবামের ছাত্ররা পেছন থেকে গিয়ে খুব বিসদৃশ্য কুৎসিত নোংরাভাবে পদাঘাত করলো পেছন থেকে, সেটার তো নিন্দা হলো না। ফলে বামরামের ছাত্ররা অধ্যাপককে লাথি মারলে ভালো, আর হামলাকারী ভাঙচুরকারী পুলিশকে মারার পর শিক্ষককে যদি পুলিশ পাল্টা কোনো অ্যাকশন নেন, তখন সেই লাথিটা খারাপ। এই লাথির রকম ফেরটা করছেন কারা? লাথি কেন মারবে? লাথি মারা উচিত না, এবং প্রত্যেকটা লাথি মারার বিরোধী। কিন্তু এই যে আর একটা ঘটনাকে তুলে জাস্টিফাই করার চেষ্টা, একে তো তোমরা চুরি করেছো, চোরের মায়ের বড় গলা হয় জানতাম, এটা আনলিমিটেড গলা দেখতে পাচ্ছি, মহাকাশ পর্যন্ত পৌঁছে যাবে এই চোরের মায়ের গলা দেখতে, যে গলা দেখতে পাচ্ছে না। শাসকের ঘনিষ্ঠ কবি কবিতা লিখে ফেললেন, দলের মুখপাত্র মুখর হলেন, বিজেপি রাজ্য সভাপতিও মাঠে নামলেন, মাঠে নেমে পড়েছেন মুখ্য সচিব, কলকাতার পুলিশ কমিশনারও। গতকালই আমাদের প্রতিনিধি দীক্ষা ভূঁইয়া মুখ্য সচিব এবং কলকাতার পুলিশ কমিশনারকে প্রশ্ন করেছিলেন নবান্নে বসে, একজন শিক্ষককে কেন লাথি মারল পুলিশ। কসবায় আমরা দেখলাম যে পুলিশ শিক্ষক যারা রয়েছেন তাদের একজনকেও লাথি মারছেন, কলার ধরে। এটা কি করতে পারেন? যতই যদি আইন শৃঙ্খলা ভেঙে থাকেন, এরকম লাথি মারতে পারেন কোনো শিক্ষককে? এটা তো একটা সিচুয়েশন অ্যারাইজ হয়েছে, বেসিক্যালি পাবলিক প্রপার্টি উপরেও যদি কোনো আঘাত পৌঁছে বা কোনো পুলিশ পার্সোনাল উপরে যদি কেউ আঘাত পৌঁছে, তাহলে একটা অ্যাকশন তো নিতেই হবে। এটা তো কারো অধিকার নেই কি পাবলিক প্রপার্টিকে আমি ডিস্ট্রয় করে দেব। ওখানে ডিআই অফিসে ঢুকে তালা ভেঙে বিভিন্ন ভাঙচুর করার চেষ্টাও হয়েছে, এটা সিপি সাহেব আপনাকে আরো ডিটেলসে বলতে পারবেন। বাট ল অ্যান্ড অর্ডার হ্যাজ টু বি কন্ট্রোল। ল অ্যান্ড অর্ডার কেন কেউ নিজে হাতে নেবে? অ্যাজ এ সিটিজেন এভরিবডি ইজ বাউন্ড বাই দি ল। আমরা নিজে হাতে আইনকে নিতে পারি না, এটা তো সকলকেই বুঝতে হবে। এই সিচুয়েশন তো অ্যারাইজ হয়েছে বিকজ অফ সার্টেন কন্ডাক্ট হুইচ ইজ নট এক্সপেক্টেড। এর জন্যই আমরা বলছি শান্তি শৃঙ্খলা বজায় রাখা। সিটি স্যার যেটা বলছি যে তাদেরকে আটক করা যেতে পারতো বা গ্রেপ্তার করা যেত, কিন্তু আমরা ফুটেজে দেখছি তাকে লাথি মারা হচ্ছে। একজন শিক্ষক যিনি কয়েক বছর কাজ করেছেন, এখন চাকরি হারিয়েছেন, তিনি তার কাছেও কি এটা কাম্য? যদি তার আইন শৃঙ্খলা ভেঙেও থাকে, তাকে গ্রেপ্তার করা যেতে পারে বা আটক করা যেতে পারে। নিশ্চয়ই যেরকম ভিজুয়াল দেখানো হচ্ছে, ওই ভিজুয়াল একটা পার্ট দেখানো হচ্ছে, কিন্তু আরেকটা পার্ট যেটা আছে সেটা দেখানো হয়নি। আমার মনে হচ্ছে পুরো ভিজুয়াল দেখে কমপ্লিট পিকচার আসবে। নিশ্চয়ই পুলিশের লোক কোনো লোককে যেটা আপনারা ভিজুয়াল একটা দেখাচ্ছেন, ওই ভিজুয়াল ডিজায়ারেবল নেই, অ্যান্ড সেইভাবে সবাইকে বলাও হয়েছে। এই ইনসিডেন্টের পরেও আমরা আবার ব্রিফিং করেছি, এটা সিএসআর যেটা বললেন দ্যাট অল দিস থিংস আর নট ডিজায়ারেবল। কিন্তু টোটাল পিকচার আমাদেরকে নিশ্চয়ই দেখতে হবে, দ্যাট ওয়াই মানে ওই পুলিশ এইরকম বাদে কেন হলো, এই পিকচারটা নিশ্চয়ই দেখার দরকার আছে। তার আগের যে ফুটেজ আছে যেখানে পুলিশের উপর অ্যাসল্ট করা হলো, ওই ফুটেজটাও দেখার দরকার আছে, দ্যাট পুলিশ এইরকম অ্যাকশন নিতে কেন বাধ্য হলো। নিশ্চয়ই যে ফুটেজ দেখানো হচ্ছে যেখানে পুলিশ একজনকে লাথি মারছে, দ্যাট ইজ নট ডিজায়ারেবল। আমি নিশ্চয়ই এটা অন রেকর্ডই বলছি, দ্যাট ইজ নট ডিজায়ারেবল। শুধুমাত্র নিন্দা করেই খালাস? ওই এসআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কি? আজ পর্যন্ত হয়নি। শাসক দল প্রশাসন যতই আড়াল করুক, রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন সম্মান পাওয়া শিক্ষক প্রদীপ গঙ্গোপাধ্যায়, অশোক বৈরাগী, মনিরুল ইসলাম খান, এমনকি জাতীয় শিক্ষক কনককান্তি পারিয়া, সবাই শিক্ষককে পুলিশের লাথির ঘটনায় নিন্দায় সরব। না দেখুন, যে অবস্থা ঘটল আজকে, শিক্ষকের বুকে লাথি পড়ল, এটা মানে কি? আমরা ছাত্রাবস্থায় যেটা দেখেছি যে টিচাররা আমাদের কাছে ছিল আদর্শ। টিচার যেটা বলবে সেটা আমরা শিরোধার্য মেনে নিতাম, সেই আমাদের কাছে ছিল ভগবান। এখন ভগবানকে যদি কেউ লাথি মারে,
তাহলে সেই বিদ্যা নিকেতন বা বিদ্যালয়ে যাবে কেন? সেখানে সেই ভক্তিটাও থাকবে না, সে ছেলেমেয়েরা সেভাবে মানুষও হতে পারবে না। যে পোস্টেই থাকুন না কেন, তিনি কোনো না কোনো শিক্ষক বা শিক্ষিকা, ছাত্র বা ছাত্রী যারা রয়েছেন তার মানে তারা কোনো একজন শিক্ষকের গায়ে হাত তুলছে, তাকে নির্যাতন করছে, তার মানে সে তার যে নিজের শিক্ষক, যা তার শিক্ষা গুরু যিনি, আচার্য দেব যিনি, তাকেই তিনি আসলে লাথি মারছেন। পুলিশ অফিসার যে লাথি মেরেছে তিনিও সগর্বে কিন্তু বাড়িতে বলবেন আমি আজ টিচারকে লাথি মেরেছি। তার ছেলে কিন্তু কথাটা শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, তার কিন্তু শিক্ষকের উপর শ্রদ্ধা ভক্তি ভাবটাই কিন্তু চলে গেল। সে ছেলেও কিন্তু আতঙ্কবাদী ছাড়া কিছু হবে না, এটা নিশ্চিত বলা যায়। তারা পুলিশ এই ধরনের আচরণ করলো, তারাও নিশ্চয় শিক্ষকের কাছে পড়েছে এবং সেখানেই সেই কথা তাদের মনে রাখা উচিত। সেই কথা মনে রেখে শিক্ষকদের সাথে কিভাবে আচরণ করা উচিত, বাবা মা যেমন শিক্ষকও ঠিক তেমনি, সুতরাং তাদের সঙ্গে কি আচরণ হবে, তারা যতই আন্দোলন করুক না কেন তাদের অনুশোচনার জন্যই তারা আন্দোলনে এসছে, সুতরাং তাদের সঙ্গে সুব্যবহার করা অন্তত উচিত এবং সেইভাবেই তাদের ব্যবস্থা নেওয়া উচিত ছিল বলে মনে করছি। জাতীয় শিক্ষক হিসাবে এটা আমার কাছে অত্যন্ত বেদনার কারণ যে শিক্ষকরা আজকে চাকরি হারালো তারা যোগ্য হয়েও তাদের চাকরি রাখতে পারলো না অযোগ্যদের জন্য, এবং যারা তোলাবাজ, যারা সমাজ থেকে টাকা তুলেছে অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য, তাদের জন্য তাকে চাকরি হারাতে হলো। তারা তো আন্দোলনে নামবেই, সেটাই তো হওয়া উচিত। তাদের চাকরি যাবে আর তারা বাড়িতে চুপ করে বসে থাকবে, তা তো কখনো হতে পারে না। কিন্তু যাদের জন্য চাকরি গেল তারাই আজকে তাদের লাঠিপেটা করছে, তাদের লাথি মারছে। যে পুলিশ করছে তাদের আমি বিনীতভাবে মনে করিয়ে দিতে চাই যে তারাও কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করেছে, তাদের ছেলেমেয়েরাও কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করেছে। আজকের শিক্ষককে লাথি মেরে তারা সমীচীন করছে না। এই ঘটনা কখনো আমরা দেখিনি যে শিক্ষককে লাথি মারা হচ্ছে। এই ধরনের টিভির পর্দায় দেখে আমরা হতবাক হয়ে গেছি যে এও একটা সরকার। এই সরকার পৃথিবীর কোথাও আসে কিনা জানি না, কিন্তু এদের এখনই চলে যাওয়া উচিত, নালে পশ্চিমবাংলার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। যারা রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করছিল তাদের বেলাতে এই ধরনের আচরণ পুলিশের আমরা দেখতে পাই না। তারা কি দুধেল গায়ে বলে তাদের গায়ে হাত দেওয়া যাবে না? হাজলামও চলছে গোটা রাজ্যে। এদিকে মুর্শিদাবাদে আগুন জ্বলছে, মালদায় আগুন জ্বলছে। যারা দেশদ্রোহীরা দাপিয়ে বেড়াচ্ছে, গাড়ি পোড়াচ্ছে, বাড়ি পোড়াচ্ছে, থানা পোড়াচ্ছে, তাদেরকে লাঠি মারতে পারছে না পুলিশ, আর নিরীহ ভদ্র মাস্টারদেরকে লাঠি পেটা করছে আর লাঠি মারছে। এই পুলিশের হিম্মত হয় কি করে? সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা টেনে আনলেন গত পরশুর ঘটনার কথা। ঘটনাস্থল মুর্শিদাবাদের জঙ্গিপুর। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা থেকে ধুন্ধুমার কাণ্ড। পুলিশের দুটো গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, অনেক গাড়ি ভাঙচুর করা হলো। আর পুলিশ কি করছিল? হামলা থেকে বাঁচতে পেট্রোল পাম্পে দোকানে লুকিয়েছিল পুলিশ। পুলিশের সক্রিয় নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে তুঙ্গে বিতর্ক। কসবায় সক্রিয়, জঙ্গিপুরে কেন নিষ্ক্রিয়, জঙ্গিপুরে কেন পুলিশকে লুকোতে হলো, সেই বিতর্ক যখন তুঙ্গে তখন TV9-এর হাতে সেই ঘটনার মুহূর্তে পুলিশ কর্মীরা কিভাবে প্রাণ বাঁচিয়েছিলেন তার সিসি ক্যামেরার ফুটেজ। হার্ডওয়্যার দোকানেও কয়েকজন পুলিশ কর্মী আশ্রয় নিয়েছিলেন এবং তারা এই শাটার নামিয়ে দেন। শাটারের ভেতরে তারা এখানে বসেছিলেন, 40 মিনিট তারা এখানে ছিলেন। দোকানদারের সঙ্গে বাকবিতণ্ডা হয়, তার কারণ উত্তেজিত জনতার ঢিল এই দোকানে এসে আছড়ে পড়ে পুলিশ কর্মীদের ভেতরে থাকায়। পুলিশ কর্মীরা বারবার বোঝান যে যতক্ষণ এই উত্তেজিত জনতা রয়েছে, আরও বাহিনী আসছে, ততক্ষণ তাদেরকে যেন এখানে থাকতে দেওয়া হয়। এবং প্রায় 40 মিনিট তারা এখানে ছিলেন। অনেকেই এখানে ছিলেন, কেউ কেউ একেবারে ভেতরে চলে গিয়েছিলেন। শাটার নামিয়েও তারা ক্ষান্ত হননি, তারা একেবারে ভেতরে গিয়ে ভেতরে দোকানের যে অংশ আছে সেখানে তারা চলে যান এবং সেখানে গিয়ে তারা আশ্রয় নেন। পুলিশ ঢুকেছিল দোকানে, ওই কারণে এটা মানে হয়েছিল পাবলিক জনতার। শাটার টেনে দিয়েছিল পুলিশই এসে সব। ওরা দেখলাম লাঠি দিয়ে 3 জন ধরেছিল শাটার। হ্যাঁ, শাটারটা পুরো ধরেছিল।
কতক্ষণ ছিল ভেতরেও? তো অনেকে চলে গিয়েছিলেন ভেতরে। কোথায় চলে গিয়েছিলেন? কারা চলে গিয়েছিলেন? এই দিকেই ছিল সব, আশেপাশে একদম ভেতরে ঢুকে গিয়েছিলেন। শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যারা তাদের মিরর ইমেজ চাইতে গিয়ে কসবা ডিআই অফিসে পুলিশের লাঠির আক্রমণের মুখে পড়ে। আর আরেক দিকে জঙ্গিপুরের ঘটনা, যেখানে পুলিশকেই আশ্রয় নিতে হচ্ছে। একই পুলিশের দুই রূপ কেন, সেটাই এখন বিতর্কের বিষয়বস্তু। এখানকার রাজ্য আছে, নির্বাচিত সরকার আছে, পুলিশ আছে, তারপরেও কেন বারবার এরকম বিচ্ছিন্নতাবাদী হিংসাশ্রয়ী সাম্প্রদায়িক ঘটনা ঘটছে? বাড়িঘর জ্বালিয়ে দেবে, হিন্দুদের দোকানপাট লুট করে নেবে, থানা জ্বালিয়ে দেবে, পুলিশকে পেটাবে। প্রশাসনটা কোথায়? কেবল রাজনীতি, কেবল ভোটের জন্য পুরো জলাঞ্জলি দিয়েছে সব মমতা ব্যানার্জি। কতদিন চলতে পারে এরকম? এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি মুর্শিদাবাদ জেলাটা? অ্যাডুকুয়েট পুলিশ ছিল না, তারপরে রাত্রিবেলা দেখেছেন কি হয়েছে? অ্যাডুকুয়েট পুলিশ ছিল না, তারপরে রাত্রিবেলা দেখেছেন কি হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে যে এদের উপরে লাঠিচার্জ করা যাবে না। তারপরে শিক্ষক পেটান, বিজ্ঞানী পেটান, বাকি যাকে ইচ্ছে পেটান, কোনো অসুবিধা নেই। বিজেপির নেতাদেরকে পেটান, পুলিশের কাছে খোলা ছুট, কিন্তু দুধেল গাইদের গায়ে হাত দেওয়া যাবে না। কারণ মুখ্যমন্ত্রীকে দুধ খেতে হবে। খান, উনি দুধ খান, কোনো অসুবিধা নেই। যেদিন বাঙালি হিন্দু সমাজ বুঝবে সেদিন আপনাকে দুধের সাথে সাথে দুধেল গাইদের চোনাও খাওয়াবে। অতএব হামলা থেকে বাঁচতে পেট্রোল পাম্পে দোকানে লুকিয়ে পড়েছিল পুলিশ। সেই পুলিশ যারা অনায়াসে শিক্ষককে লাথি মারতে পারে, এবং তার পক্ষে সাফাই দিতে বাজারে নেমে পড়েছেন মন্ত্রী শান্তি সবাই। আজ ওয়াকফ আইন বিরোধী আন্দোলন নিয়ে উত্তেজনা ছড়ায় কোনা এক্সপ্রেসওয়েতে, মানে হাওড়ায়। পুলিশের সামনেই দীনেশ গড়াই নামে আসানসোলের এক ব্যবসায়ী গাড়ি নিয়ে যাচ্ছিলেন ওই পথে। সেই সময় ওয়াকফ আইন বিরোধী সমাবেশে যোগ দিতে ছোট ম্যাটাডোরে বেশ কয়েকজন যাচ্ছিলেন। ওই ব্যবসায়ীর বন্দুকধারী নিরাপত্তারক্ষীরা হুমকি দেন বলে অভিযোগ। আন্দোলনে যাচ্ছে কারুর এতে নেই, সব আমাদের অধিকার নিয়ে আমরা যাচ্ছি। আমাদের বন্দুক দেখে দাঁড় করানো হচ্ছে, বন্দুক দেখে যেতে মানা করছে। কেন স্যার এরকম হবে? বলুন তো, আমাদেরকে জীবনে আমরা বাঁচতে পারবো না? আমরা বাঁচতে পারবো না, ওরা কি আমাদের চাইছে? বলুন তো আপনাদের স্যার। এরপরই শুরু হয়ে যায় গাড়ির ওপর হামলা এবং তাণ্ডব। দেখা যায় পুলিশ হাত জোর করে বিক্ষোভ থামানোর চেষ্টা করছে। তার মানে পুলিশই তো দেখালো যে এভাবেও বিক্ষোভ সামলানো যায়। শিক্ষককে লাথি মারার কোনো প্রয়োজন পড়ে না। নাকি বিজেপি নেতাদের কথাটাই সত্যি? পুলিশ কোথাও বীরপুরুষ, কোথাও কাপুরুষ, কোথাও লাথি, কোথাও হাতজোর অর্থাৎ করজোড়ে মিনতি, আবার কোথাও বিনয়ী সাংবাদিকের কলার ধরা। দুদিন আগেই কলকাতার এক্সাইড মোড়ে আমাদের রিপোর্টার সৌরভ দত্তের কলার ধরেন এক পুলিশ কর্মী। কোনো প্ররোচনা ছিল না। সেদিন বুঝেছিলাম ওই পুলিশ কর্মীর শুধু বাহুবল আছে, আক্কেল গুড়ুম। আক্কেল বলতে কিচ্ছু নেই তার। বুম, পুলিশ কর্মীরা, পদস্থ পুলিশ কর্মীরা বুম কেড়ে নিচ্ছেন, হাত থেকে বুম কেড়ে নিচ্ছেন, বুম কেড়ে নিচ্ছেন। শিক্ষককে লাথি মারছে পুলিশ, সাংবাদিকের কলারে হাত দিচ্ছে পুলিশ। উত্তপ্ত রাজ্য। আর খেলা হবে বলে মালদার 11টা স্কুলে পরীক্ষা শিখে উঠেছে।
লেখাপড়াও লাটে উঠেছে। মালদায় চলছে স্টেট অলিম্পিক, খেলোয়াড়রা থাকবেন 11টা স্কুলে, সেই খেলোয়াড়দের থাকা খাওয়ার বন্দোবস্ত হয়েছে। তাই লেখাপড়া তো বটেই, পরীক্ষাও লাটে। শুনুন বার্লো গার্লসের প্রধান শিক্ষিকার মুখে। গভর্নমেন্টের অর্ডার ছিল যে 12 তারিখের মধ্যে ফার্স্ট সামেটিভ কমপ্লিট করতে হবে, আমাদের সেভাবেই রুটিন ছিল। এবার রুটিন সমস্ত কমপ্লিট হয়ে গেছে, তারপরে হঠাৎ করে অর্ডার এলো যে এখানে ওই স্টেট অলিম্পিক যেটা হচ্ছে তাদের কিছু স্টুডেন্ট এখানে থাকবে, ফলে আমাদের অনেক কটা ঘর তাদেরকে দিয়ে দিতে হয়েছে। আর এই অবস্থায় পরীক্ষা নেওয়া যাবেও না, কারণ তাদের রান্না বান্না থাকা খাওয়া সবই এখানে হচ্ছে, ফলে আমাদের পরীক্ষাটার ডেটগুলো সম্পূর্ণভাবে রুটিনটা চেঞ্জ করতে হয়েছে। পরীক্ষাটা না এতটা গ্যাপ স্টুডেন্টদের জন্য, এটা একটা খুব ওদেরও চাপের হয়ে যাচ্ছে, কারণ নতুন পড়া এগোতে পারছে না। আমরাও কি করতাম, 12তে পরীক্ষা শুরু হলে কিছুটা পড়া এগিয়ে দিতাম, কারণ 30 তারিখে আবার সামার ভ্যাকেশন, তাহলে সামারে ওরা কি পড়বে, কিছুটা পড়া এগিয়ে না দিলে তো সেটাও একটা অসুবিধে যতই হোক, যেহেতু এটা গভর্নমেন্টের অর্ডার আমাদের মানতে হবে। এও মরার উপর খাড়ার ঘা। খেলোয়াড়রা থাকা খাওয়ার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন। স্কুলে ব্যবস্থা করা হয়েছে, যেমন শিলিগুড়ির কাবাডি কোচ। আমরা আছি নোহাটা হাই স্কুলে। এখানে ব্যবস্থাপনা কেমন? ব্যবস্থা সেরকম ভালো করতে পারেনি এই ক্যাম্পের যে কর্মকর্তাগুলো আছে। খাওয়া দাওয়ার প্রবলেম আছে, জলের প্রবলেম আছে, তারপরে পায়খানা বাথরুম, যে প্লেয়ারদের যে খাওয়ার দরকার আছে সেইগুলা কিন্তু হচ্ছে না ঠিক মতন করে। একটা প্লেয়ারকে যদি ভালো খাবার না দেওয়া হয় তা খেলবে কী করে সেই প্লেয়ারটা? পানীয় জল তো সেরকম পাচ্ছি না, আমরা নিজে কিনে খাই বোতলে করে। বাথরুম খুব নোংরা, বাথরুম ইউজ করা যাচ্ছে না।